সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে আগুন আপনারা দেখতে পাচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এবার নতুন প্রশ্ন, আইনি জটিলতা বা গ্রেপ্তার হতে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজনৈতিক অঙ্গনে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, বরং তৎকালীন সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছিলেন। তিনি তো আজকে পদত্যাগ করেছেন, শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে আইনের আওতায় আনা, গ্রেফতার করা। যেহেতু তিনি জুলাই হত্যাযজ্ঞ যখন চলছিল তখন রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি নিশ্চুপ ছিলেন না, সমর্থন দিয়েছিলেন। আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিচার 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 চাই, চুপ্পুর বিচার চাই, চুপ্পুর বিচার চাই, বিচার 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 চাই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আজ শুক্রবার তার 5 বছর মেয়াদের মাঝপথে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনা এমন সময় ঘটেছে যখন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। হাসিনার ঘোষণার মাত্র কয়েকদিন পরই রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ স্তরে তার রোপিত শেষ পরিচিত মিত্রটিও সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এবং সেই সাথে আজকের ভিডিওতে আরো জানতে পারবেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে গিয়ে হাতে নাতে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন। এইবার এগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে আপনারা যা নিজের চোখে দেখলেও বিশ্বাস করবেন না। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এবং সেই সাথে আজকের ভিডিওতে আরো জানতে পারবেন এই রাষ্ট্রপতিকে কিভাবে গ্রেফতার করা হলো। বন্ধুরা চলুন তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, অন্যদিকে সামনে আসছে তার বিদেশে পালিয়ে যাবার প্রস্তুতির খবর। আর এরই মাঝে জানা গেল ইসলামী ব্যাংকে ধ্বংস করতে শত শত কোটি টাকা মেরে দিয়ে পেছন থেকে কলকাঠি নেড়েছেন শাহাবুদ্দিন। আরও চাঞ্চল্যকর বিষয় হল শাহাবুদ্দিনকে যাতে গ্রেপ্তার না করা হয় তা নিয়ে বিএনপির সঙ্গে নাকি সমঝোতাও হয়েছে। শেষ পর্যন্ত ইসলামী ব্যাংকের আর্থিক কেলেঙ্কারিতে কি পালানোর আগেই গ্রেপ্তার হবেন শাহাবুদ্দিন, নাকি বিএনপি তাকে বিদেশে পালানোর সুযোগ করে দিবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে না করতেই বিভিন্ন অপকর্ম সামনে আসতে শুরু করেছে। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি, শত শত কোটি টাকা আত্মসাৎ এবং এস আলম গ্রুপের অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। হাইকোর্টে দাখিল করা আর্থিক গোয়েন্দা সংস্থা BFIUU এর এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী JMC বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের শেয়ার জালিয়াতি এবং এস আলম গ্রুপের টাকা পাচারের ক্ষেত্রে চুপ্পু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বুধবার হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 2017 সালে তৎকালীন সরকারের প্রত্যক্ষ সমর্থনে এবং ব্যাংক কোম্পানি আইনের একাধিক বিধান উপেক্ষা করে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের ওপর কার্যকর নিয়ন্ত্রণ নেয়। ঠিক ওই সময়ে JMC বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2024 সালে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশনায় ইসলামী ব্যাংকের এই বিশাল শেয়ার কেলেঙ্কারির বিষয়ে তদন্ত শুরু করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIUU।
দীর্ঘ তদন্ত শেষে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে ব্যাংকের শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নানা চাঞ্চল্যকর তথ্য প্রমাণ যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ শাহাবুদ্দিন জেএমসি বিল্ডার্স কোম্পানির অন্যতম মালিক ও প্রতিনিধি হিসেবে এই জালিয়াতির সাথে যুক্ত ছিলেন। ভুয়া কোম্পানি জেএমসি বিল্ডার্স মূলত ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ বের করে সেই অর্থ দিয়ে পুনরায় ব্যাংকের শেয়ার কেনে, অর্থাৎ ব্যাংকের নিজস্ব অর্থ ব্যবহার করেই ব্যাংকের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এমনকি শেয়ার কেনার এই বিপুল অর্থ লুট করা হয়েছিল এস আলমের দখলে থাকা অন্য আরেকটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। তদন্তে আরও বলা হয়, জালিয়াতির মাধ্যমে পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়ে এস আলম গ্রুপের বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অনুকূলে হাজার হাজার কোটি টাকার ঋণ অনুমোদনে সাবেক এই রাষ্ট্রপতি ভূমিকা রাখেন, যা পরবর্তীতে ব্যাংকটিকে তীব্র আর্থিক সংকটের মুখে ঠেলে দেয়। আদালতে বিএফআইইউ এর এই প্রতিবেদন দাখিলের পর রাজনৈতিক ও আর্থিক খাতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এদিকে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন স্বৈরাচারের প্রেতাত্মা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। পদত্যাগের পর থেকে আর্থিক কেলেঙ্কারির কারণে চুপ্পুর গ্রেফতারের দাবি উঠেছে। এদিকে আরও জানা যাচ্ছে, ইতোমধ্যে সাবেক রাষ্ট্রপতি দেশ থেকে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই দাবি তুলেছেন, কোনো মতেই যেন শাহাবুদ্দিনকে পালাতে দেওয়া না হয়। তবে শঙ্কার বিষয় হচ্ছে, একটা সূত্র বলছে শাহাবুদ্দিনকে নিরাপদে পালানোর ব্যবস্থা নাকি বিএনপি করছে। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর তাকে যেন বিদেশে যাবার সুযোগ দেওয়া হয়, এ সংক্রান্ত একটি সমঝোতা নাকি আগেই বিএনপির সাথে সেরে রেখেছেন শাহাবুদ্দিন। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ, কেলেঙ্কারি ও মামলার দায়ভার বিএনপি নেবে না বলে দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। একটি ইংরেজি জাতীয় দৈনিক দাবি করেছে, দেশে অবস্থানকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যাতে অবাধে চলাফেরা করতে পারেন এবং পরবর্তীতে নিরাপদে দেশ ত্যাগ করতে পারেন, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পরই তিনি পদত্যাগে সম্মত হন। তবে সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনকালে নেওয়া সিদ্ধান্তের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাষ্ট্রপতি হওয়ার আগের কর্মকাণ্ডের কোনো দায় বিএনপি নেবে না। বলে রাখা ভালো, রাষ্ট্রপতি হবার আগে শাহাবুদ্দিনের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অভিযোগ নেই। তবে কি নিজের সমস্ত অপকর্ম থেকে পার পেয়ে যাবে শাহাবুদ্দিন? বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করায় বর্তমান পরিস্থিতিতে তার জন্য নিরাপদ ও সুবিধাজনক বলে মনে করছে দলটি। পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি নিজেই গণমাধ্যমকে বলেন, শারীরিক সুস্থতা কিছুটা ফিরে পেলেই আগামী 10 থেকে 12 দিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে অসুস্থতা একটা ইস্যু মাত্র, এটিকে জাহির করে শাহাবুদ্দিন দেশ থেকে পালাতে চায়। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ বিষয়ে দলের নীতি নির্ধারণী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। শাহাবুদ্দিনের পদত্যাগ ও বিএনপির সঙ্গে কথিত সমঝোতার বিষয়ে জামায়াত ইসলামীর কয়েকজন জ্যেষ্ঠ নেতাও আগে থেকেই অবহিত ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন, রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়ে তাদের পক্ষ থেকে চাপ ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপিও তাকে আর রাষ্ট্রপতি পদে রাখতে চায়নি। শেষ পর্যন্ত একটি সম্মানজনক বিদায়ের পথ বেছে নেওয়া হয়। তবে কৌশলগত কারণে বিএনপি নেতা ও সরকারের প্রতিনিধিরা রাষ্ট্রপতির পদত্যাগের কারণ হিসেবে তার গুরুতর অসুস্থতার বিষয়টি সামনে আনছেন। স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে বলেন, শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এর বাহিরে আর কিছুই বলার নেই। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা হলে তা খতিয়ে দেখা হবে, কিন্তু সংবিধান রাষ্ট্রপতিকে আইনি সুরক্ষা দিয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। তবে রাষ্ট্রপতি হওয়ার আগের বিভিন্ন কর্মকাণ্ডের দায় বিএনপি নেবে না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে তার ভূমিকা এবং বিতর্কিত এস আলম গ্রুপের সঙ্গে কথিত সম্পর্কের বিষয়গুলো রয়েছে। এদিকে জানা যাচ্ছে, পদত্যাগের পর রবিবারেই বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
এরপর তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। সম্ভাব্য গন্তব্য হিসেবে সিঙ্গাপুর অথবা ব্যাংককের কথা জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। 26 জুলাই এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ, তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাবেন তিনি। এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগপত্রেও অত্যন্ত সুকৌশলে নিজেকে মহিমান্বিত বা গ্লোরিফাই করেছেন। নিজের সুনির্দিষ্ট রোগের উল্লেখ করে অতীত ভবিষ্যতের বিপদের বা জবাবদিহিতার ঢাল তৈরি করে রেখেছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমার সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। নিজেকে সংকটের আন্তরিক সমাধানকারী হিসেবে জাহির করেছেন। অথচ সে সময় সুযোগ থাকলে তিনি কি করতেন, কোন পরিস্থিতিতে এইসব বিষয় ঘটেছে তা সংশ্লিষ্ট সবাই কম বেশি জানেন। তবে নিজেকে জাহির করতে যে অনিচ্ছা সত্ত্বেও তিনি অবশ্য 5 আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানকে তিনি স্বীকার করে নিয়েছেন এবং এর ফলে সরকারের যে পতন হয়েছে সে কথাও স্বীকার করে নিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগপত্র যে স্টাইলে লিখেছেন, সাধারণত স্মৃতিকথায়, আত্মজীবনীতে বা বিদায়ী ভাষণে এভাবে লেখা হয় বা বলা হয়। তাহলে প্রশ্ন এখন একটাই, মোহাম্মদ শাহাবুদ্দিন কি সত্যিই চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, নাকি এর আড়ালে রয়েছে দেশ ছাড়ার অন্য কোনো পরিকল্পনা? আপনি কি চান শাহাবুদ্দিনকে যেন গ্রেফতার করা হোক? দর্শক, গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে আমরা প্রথম জানিয়েছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এর 4 দিন পর 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি সরে যাচ্ছেন, তার পদ থেকে পদত্যাগ করছেন। ওই ভিডিওতে আমরা বলেছিলাম এই মুহূর্তে সংসদ অধিবেশন না থাকায় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। সরকার একাধিক সূত্র বলছে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই মুহূর্তে থাইল্যান্ডে আছেন। সেখান থেকে ফিরলেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিবেন এবং স্পিকার নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। যদিও সামাজিক মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নানান আলোচনা চলছে। সরকার একাধিক সূত্র বলছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে বর্তমান সরকারের শীর্ষ মহলের সাথে ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী একটি পক্ষের মতের মিল হতে হবে। যদিও আগামী সেপ্টেম্বর মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বিএনপি এবং সরকারের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুকে ঘিরে যে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে সেটি হলো রাষ্ট্রপতিকে কেন সরে যেতে হচ্ছে। একটি পক্ষ সামাজিক মাধ্যমে প্রচার করছে রাষ্ট্রপতি লন্ডন সফরে গিয়ে সেখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছিলেন এবং বিষয়টি সরকার গোয়েন্দা সংস্থা জানতে পারায় তাকে সরিয়ে দিচ্ছে। তবে রাষ্ট্রপতি বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকার একাধিক সূত্র বলছে 24 অক্টোবর থেকে বর্তমান রাষ্ট্রপতিকে সরানোর দাবিটা যে পক্ষটি কয়েক দফায় ঠেকিয়েছিল তারাই এখন রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। রাষ্ট্রপতি সরে যাওয়ার পর বর্তমান সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সূত্রটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। গত 3.25 বছরে 3টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করানোর চেষ্টা বেশ কয়েকবার হয়েছিল। দর্শক, আপনাদের হয়তো মনে আছে রাষ্ট্রপতিকে সরানোর দাবিতে 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল। এমনকি তখন বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর হেডলাইন ছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। কিন্তু নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আমরা 22 সেপ্টেম্বর আপলোড করা ভিডিওতে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না,
এমনকি তিনি ছুটিতেও যেতে পারবেন না। পরবর্তীতে তাকে সরানোর অনেক চেষ্টা সত্ত্বেও ইনুস সরকার সফল হননি। রাষ্ট্রপতি পদে তিনি থেকে গিয়েছিলেন। চলতি বছরের 23 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে ছাপা হওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেছিলেন, বিএনপি আর সামরিক বাহিনীর বিরোধিতার কারণে সে যাত্রায় তার পদটি বেঁচে গিয়েছিল। 23 ফেব্রুয়ারি কালের কণ্ঠের ওই সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছিলেন তিনি কিভাবে ইউনূসের আমলে বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন। 2025 সালের 25শে মে প্রচারিত আমার একটি ভিডিও, যেটি শিরোনাম ছিল কেমন আছেন মহামান্য, সেই ভিডিওতে জানিয়েছিলাম ইউনূস সরকার কিভাবে প্রেস উইং সহ তার ওয়েবসাইটের কর্মকর্তাদের, এমনকি তার স্ত্রীর জন্য বরাদ্দ স্বাস্থ্য কর্মকর্তার সুবিধাও কেড়ে নিয়েছিল। ওই ভিডিওতে প্রকাশ করেছিলাম কিভাবে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয়নি, কিভাবে তার বিদেশ সফর ঠেকানো হয়েছিল। সবশেষ গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে বলেছিলাম, এবার বিএনপি সরকারি যারা ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল তারাই রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হচ্ছে রাষ্ট্রপতিকে সরে যেতে হচ্ছে। ওইসব খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, যেমনটি আগে জানিয়েছিলাম। বাংলাদেশের সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাইয়ের মধ্যে ফিরতি টিকিট কাটা ছিল, কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে। টিকিট পাওয়ার সাপেক্ষে তিনি শুক্রবার বা শনিবার ফিরতে পারেন বলে স্পিকার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর চাওয়ার হওয়ার সাথে সাথে নতুন কয়েকটি আলোচনার একটি হলো কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। দর্শক, বাংলাদেশের সংবিধানের 48-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তবে যদি একজন প্রার্থী থাকে তাহলে ভোটাভুটির দরকার হয় না, যেমনটি লাগেনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে। এই মুহূর্তে সংসদ অধিবেশন নেই। গত 14 জুলাই বর্তমান ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়েছে। বাংলাদেশের সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদে সংসদ ডাকা, স্থগিত ও ভেঙে দেওয়ার এখতিয়ার দেওয়া আছে রাষ্ট্রপতিকে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, তবে শর্ত থাকে যে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে 60 দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না। অর্থাৎ আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশন ডাকতে হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, 30 আগস্ট বা 1 সেপ্টেম্বর বর্তমান সংসদের তৃতীয় অধিবেশন শুরু হতে পারে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের আগে এই অধিবেশন শুরু করতে চায় সরকার। সেই হিসেবে আগস্টের একেবারে শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু ছাড়া নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না। সরকারের শীর্ষ পর্যায়ের একটি সূত্র বলছে, এই মুহূর্তে নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন সেটা নিয়ে সরকারের মধ্যে খুব বেশি চিন্তা নেই। সূত্রটি বলছে, বিষয়টি শুধু সরকারের শীর্ষ মহল নয়, এর সাথে আরো একটি পক্ষ জড়িত। ওই পক্ষটি ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রভাবশালী। সরকারের হাইকমান্ড এবং ওই প্রভাবশালী পক্ষটি একমত হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। তবে সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হবার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়, যদি সংসদ ভেঙে না যায়। সেই হিসেবে অক্টোবরের মধ্যে বিএনপিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতেই হবে। আমার শাহাবুদ্দিনের পদত্যাগের খবরে আরেকটি চাওয়ার হওয়া বিষয় হলো তিনি কি কারণে সরে যেতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে যে বিএনপি এক সময় তার পদত্যাগ ঠেকিয়েছিল সংবিধান রক্ষার কথা বলে, সেই বিএনপি সরকার হঠাৎ করে কেন রাষ্ট্রপতিকে সরে যেতে বলছে। বাংলাদেশের রাষ্ট্রপতিদের ইতিহাস ঘাটলে দেখা যাবে, সরকারের সাথে দূরত্ব থাকার পরও রাষ্ট্রপতিরা মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন। যেমন 1996 সালে বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল আওয়ামী লীগ, কিন্তু জননিরাপত্তা
আইন নিয়ে বিরোধের জের ধরে বিচারপতি শাহাবুদ্দিনের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল ওই সময়ের আওয়ামী লীগ সরকারের সাথে, কিন্তু তিনি মেয়াদ পূর্ণ করেছিলেন। একইভাবে 2009 সালে ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিনকে মেয়াদ পূর্ণ করতে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। অবশ্য বিএনপির নিজ দলের লোক হওয়া সত্ত্বেও বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগে বাধ্য করেছিল বিএনপি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাহলে কেন পদত্যাগ করতে যাচ্ছেন বা বিএনপি সরকার কেন তাকে সরে যেতে বলছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানান আলোচনায়। সামাজিক মাধ্যমে একটি আলোচনা হলো, মোহাম্মদ শাহাবুদ্দিন গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি টেলিফোনে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং এই টেলিফোন সংলাপের কথা বাংলাদেশের গোয়েন্দারা জানতে পেরেছে, তাই সরকার তাকে সরিয়ে দিচ্ছে। অবশ্য আরেকটি পক্ষ বলছে রাষ্ট্রপতি এই অভিযোগকে শুধু উড়িয়ে দেননি, চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকারের সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে বলছে, রাষ্ট্রপতি বিদেশ যাওয়ার আগেই পদত্যাগ করার কথা সরকারকে জানিয়েছিল, কিন্তু বিএনপি তখনও রাজি ছিল না। সূত্রগুলো বলছে যে পক্ষগুলো ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল, সেই পক্ষগুলো এখন আর মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে চান না। সরকার একজন শীর্ষ ব্যক্তি বলেছেন, এটি এমন একটি বিষয় এর সাথে কমপক্ষে 4টি পক্ষ জড়িত, আবার এই পক্ষগুলো কখনোই প্রকাশ্যে কিছু বলে না। সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে সামনের কয়েক মাসে রাজনৈতিক দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ কিছু চমকও দেখা যেতে পারে। আগামী কয়েক মাসে এসব চমক ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে। সেসব কারণে সংশ্লিষ্ট পক্ষগুলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতির পদত্যাগের পর রাষ্ট্রপতির অধীনস্থ কয়েকটি বিভাগ ও দপ্তরের শীর্ষ পর্যায়ে বড় রকমের রদবদল ও পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের গতিপথ যাতে স্মুথ হয়, সে কারণেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়াটা ভালো মনে করছে সরকার। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন। বিধি মোতাবেক পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি বঙ্গভবন ছেড়ে দিয়েছেন বা দিবেন। আজকের এই ভিডিওটা আমি করছি সন্ধ্যার পর শুক্রবারে। যতটুকু আমি খবরে দেখেছি সেটা হলো গুলশানের একটি বাসাতে তিনি থাকবেন এবং এই সময়টিতে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তার যে অবসরকালীন ভাতা এবং তার যে ব্যক্তিগত স্টাফ পিএস এপিএস এগুলো তিনি পাবেন, সরকারি সেবা পরিষেবা পাবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এটি হলো কথায় কথা। অন্যদিকে রাজপথে যারা শাহাবুদ্দিন চুপ্পু তার বিরোধী, তারা রীতিমতো তার বিচার চাচ্ছেন, তার মারাত্মক বিচার চাচ্ছেন। আর এই মুহূর্তে আসলে তার পক্ষে কারা এবং কী কারণে সেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। দেশের বাইরে থেকে যারা ইউটিউবিং করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা দিদার্সে ফ্রি স্টাইলে অনেক কথা বলতে পারেন, তাদের তথ্য বা উপত্যের কোনো ঘাটতি দরকার হয় না। কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি, তারা যে কোনো কথা বলার আগে এখানে আমাদেরকে 10 বার চিন্তা করতে হচ্ছে যে সমসাময়িক পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপটে এই কথাগুলো যদি চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে, তাহলে সেক্ষেত্রে আমি কতটা নিজেকে ডিফেন্ড করতে পারবো। 2 নম্বর হলো যে আমরা যারা বাংলাদেশে আছি, অর্থাৎ ইউটিউবে বা এই সোশ্যাল মিডিয়াতে বছরখানেক বড় জোর সেইখানে আপনি অপতথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে মানুষজনকে মাতোয়ারা করতে পারবেন। এমনকি ওয়াজ নসিহত করেও আপনি নট মোর দ্যান 1 ইয়ার। আমাদের দেশে দেখবেন যে সমস্ত লোকজন ইউটিউবে ফেসবুকে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন, তারা 1 বছর 1.5 বছর 2 বছরের মাথায় কেউ নেই, নো ওয়ান। কারণ নাম বলে আমি ছোটো করবো না, কিন্তু আপনি চিন্তা করেন যে আমি যখন এটা শুরু করি, এই ফেসবুকিংটা শুরু করি বা ইউটিউবিংটা শুরু করি, এটা বহু আগে, তখন খুব ওয়াজ চলতো এবং তখন রোজ টেলিভিশন নামে একটা টেলিভিশন, মানে আইপি টেলিভিশন, যারা আজহারির বক্তব্য বা অন্যান্য ইসলামী ওয়াজগুলো তারা সেখানে আপলোড দিত। তো একজনের কাছে আমি শুনলাম যে এই টেলিভিশনের এই চ্যানেলটি সেখানে প্রতি মাসে 50 লাখ টাকা ইনকাম করে। আপনি এখন দেখুন তো রোজ টেলিভিশন বা রোজ টিভি এরকম কোনো আছে কি না। এরপর দেখলাম যে অনেকগুলো মাছের ব্লগ করে,
তার গ্রামে রান্নার ব্লগ করে, তারপর আর একটা মেয়ে আছে ফারজানাজ ড্রয়িং, একেবারে খুব সিরিয়াসলি সে বাড়ি গাড়ি সিরিয়াসলি করে ফেলেছে। প্রতি মাসে তাদেরও 30 লাখ 40 লাখ টাকা ইনকাম হতো নেই। এরপরে বিভিন্ন যারা আরও অপতথ্য ছড়ায়, ইল্লু বিল্লু পিল্লু যে সমস্ত লোকজন আছে, তারাও এই ভিউ ব্যবসা করে দে আর্নড হিউজ মানি, বৈধভাবে অবৈধভাবে, এবং তাদের সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা দেখা গেল যে বড় শিল্প গ্রুপ, তারপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মানে রীতিমতো ডাকাতি। এরাও ঠিক নেই, 1 বছরের মাথায় মানে তারা একেবারে আউট। এখন এইগুলো যারা আছে তাদের অবস্থা এতটা খারাপ যে এরা যদি, বাংলাদেশ তো প্রশ্নই আসে না, বিদেশের মাটিতে কোনো শহরে গেলে সেখানে ডাইরেক্ট চড় থাপ্পড় কিল ঘুষি লাথি জুতো এগুলো খাওয়া ছাড়া তাদের কোনো অবস্থাতেই কোনো সেফ এক্সিট নেই। মানে পুরো সমাজ রাষ্ট্র তাদেরকে অপাঙ্ক্ত করে ফেলেছে। এর গেল একটা, অর্থাৎ যারা মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যারা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, তারপরে শেষে মানুষের কাছে টাকা নিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এই লোকগুলো মানে এরা সবাই বিদেশে বসে কন্টেন্ট ক্রিয়েট করেছে, অনেকটা ইন্টারনেট জালিয়াতির মতো। তারা কিন্তু কেউ সাস্টেন করতে পারেনি। এবং এখন অনেকে মানে আপনি রিসেন্টলি দেখেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি ভীষণভাবে ইটালিতে লাঞ্ছিত হয়েছেন। এটা অনেকের মনে ভয় ধরিয়ে দিয়েছে বিদেশের মাটিতে যারা থাকেন। অন্যদিকে যারা দেখেন যে খুব সস্তা জনপ্রিয়তা, খুব অল্প 1 বছর 1.5 বছরের মধ্যে মানুষকে উত্তেজিত করেছে, গালাগালি করে উল্টে উল্টে কথাবার্তা বলে, তারাও এখন একেবারে ইউটিউবও দেখা গেল যে আমার একটা কন্টেন্ট, আমি যদি 1 লাখ লোক আমার কন্টেন্ট দেখে, আমি 1.5 লাখ মানে 1 লাখ লোক আমার যদি কন্টেন্ট দেখে, আমি ধরুন পাই $150 1 লাখ ভিউতে। হয়রাজ দেখা গেল যে এইরকম লোক তারা যদি 1 লাখ ভিউ হয় তাহলে হয়তো $10 $15 তারা পায়। অর্থাৎ ইউটিউবের যে গ্রেডিংয়ে, সেই গ্রেডিংয়ে কিন্তু তারা অনেক অনেক বা যাকে বলা হয় লো প্রোফাইলে আছে। আর অন্যদিকে দর্শকরা ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই কারণে হয় কি যে বাংলাদেশে বসে আমাদেরকে যে কোনো একটা কথা বলার আগে 10 বার চিন্তা করতে হচ্ছে যে আমরা এই দেশে আছি, এই দেশে থাকবো, এবং প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে রাস্তায় হাজার হাজার মানুষের দেখা হচ্ছে এবং তারা রেসপন্ড করছে প্রতিটা মুহূর্তে, ভাই আপনি এটা বললেন কেন, বা এটা ঠিক হয়নি, বা আপনার এই কথাটা ঠিক হয়েছে। তো সেই দিক থেকে আসলে এই যে রাষ্ট্রপতির যে সেফ এক্সিট বা রাষ্ট্রপতির পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে আমি বা আমার মতো যারা আছেন তার ইচ্ছেগুলি আমরা বলতে পারি না, কোনো অবস্থা আমরা বলতে পারি না, যেভাবে বিদেশে বসে বা বাংলাদেশে বসে অনেকে দায়িত্বহীন কথাবার্তা বলেন। আমরা যে কথাগুলো বলতে পারি বা আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, সেটা হলো এটা হতে পারে বা নাও হতে পারে। এখন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন, এর আগে আব্দুল হামিদ সাহেবও পদত্যাগ করেছেন, বা তার মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি রূপে তার অবসর স্বাভাবিক গতিতেই তার অবসর হয়েছে। এখন সেই অবসরের পর তার যে রাজনৈতিক সমস্যা এটা সীমিত, তার নির্বাচনী এলাকাতে তার সমস্যা, তার প্রতিদ্বন্দ্বিতার সমস্যা, কিন্তু চুপ্পু সাহেবের বিষয়টা একেবারে ইন্টারন্যাশনাল। মানে বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল, আবার চুপ্পু সাহেবের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল। যেমন ধরুন তার সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক, এবং তিনি যখন গদিতে বসে আছেন ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা পলায়ন করলেন। এই জন্য তার যে প্রথম ট্যাগ, তিনি শেখ হাসিনার দোসর। 2 নম্বর হলো আওয়ামী লীগের কোনো লোক কিন্তু তাকে ওন করছে না। এর কারণ হলো যে প্রক্রিয়াতে, যে অবস্থাতে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল, এক্ষেত্রে শুধুমাত্র শেখ হাসিনা বলতে পারবেন তিনি কেন তাকে দিয়েছিলেন, কী কারণে দিয়েছিলেন। বাকি আওয়ামী লীগের সব শীর্ষ নেতৃবৃন্দ, মানে তিনি ছিলেন, জনাব চুপ্পু ছিলেন তাদের চক্ষুশূল। ফলে এই যে তার যে বিপদের সময়, এখন সিঙ্গেল একজন আওয়ামী লীগ লোককে পাবেন না তার পাশে দাঁড়াতে, দেশে এবং দেশের বাইরে। এটা হলো তার একটা প্রথম প্রবলেম, যে তার কোনো ওনারশিপ নেই। দ্বিতীয়ত হলো যে এই গত 2 বছরে হি ট্রাইড হিজ লেভেল বেস্ট টু কমপ্লাই উইথ এভরিবডি। তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কমপ্লাই করার চেষ্টা করেছেন,
তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কমপ্লাই করেছেন, তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি কমপ্লাই করার চেষ্টা করেছেন, কিন্তু কেউ তাকে ওন করেনি, কেউ তার সম্মানজনক যে বিদায়টি সেই সম্মানজনক বিদায়টি নিশ্চিত করেনি। যেমন এটা তো তিনি মনে প্রাণে ধরে নিয়েছিলেন যে এই বিএনপি সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি চলে যাবেন বা তাকে বললেই তিনি চলে যাবেন, কিন্তু বিএনপি কৌশলগত কারণে তাকে রেখে দিয়েছে। কিন্তু যখন বিএনপির সন্দেহ হয়েছে কিংবা বিএনপিতে তার প্রয়োজন ফুরিয়ে গেছে বা যে কোনো কারণে বিএনপি তাকে নিরাপদ মনে করছে না, সঙ্গে সঙ্গে এত দ্রুততার সঙ্গে তাকে বাদ দিয়ে দেওয়া হলো যে তিনি একটা যে চোখ মুদবেন বা একটা ট্রু শব্দ করবেন সেই সুযোগটা পর্যন্ত তার হলো না। আচ্ছা, এখন তিনি অফিস হারিয়েছেন, পদ হারিয়েছেন, ক্ষমতা হারিয়েছেন, রাষ্ট্রীয় প্রোটোকল হারিয়েছেন। এখন তার অবস্থা কী হবে? তিনি কি সেফ এক্সিট পাবেন, অর্থাৎ বাংলাদেশ থেকে বিদেশে তিনি চলে যেতে পারবেন? তারেক রহমান সাহেব বা বিএনপি সরকারকে তাকে সেই সুযোগটা দিবে, নাকি বাংলাদেশে একজন রাষ্ট্রপতি যেভাবে হোসেন মোহাম্মদ এরশাদকে বিএনপি বিচার করেছিল? বিএনপি কিন্তু মানে একটা দারুণ মানে ইতিহাস আছে। মানে বিএনপি সবসময় এটাতে রাষ্ট্রপতিদেরকে বিচার করার নিদারুণ তার ইতিহাস আছে। যেমন জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি খন্দকার মোশতাককে তিনি বিচার করেছিলেন, তারপরে বেগম জিয়া ক্ষমতা আসার পরে এরশাদ সাহেবকে বিচার করেছিলেন। তো এই যে দুজন রাষ্ট্রপতি এবং তাদের এরপরে তাদের নিজস্ব রাষ্ট্রপতি বি চৌধুরীর জীবনকে তারা একেবারে হারামে খারাম করে দিয়েছিলেন। তো এই যে তাদের নিজেদের যারা লোকজন রয়েছেন, তারপরে ইয়াজউদ্দিন সাহেবের জমানাতে যখন 1/11 হয়ে গেল, তারা ইয়াজউদ্দিন সাহেবকেও আর কখনো ওন করেননি। তো সেই দিক থেকে এরশাদ সাহেবের বিচার করা, খন্দকার মোশতাককে বিচার করা, বি চৌধুরীকে বিচার করা, এই জিনিসগুলো অর্থাৎ সরাসরি তারা ছোটোখাটো কোনো রুই কাতলা ধরেননি, একেবারে ডাইরেক্ট নীল তিমি, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতিদেরকে জেলে নেওয়া, জেলের মধ্যে সেখানে পায়খানা পেশাব যেন ঠিকমতো করতে না পারে এই জন্য সেখানে সিসি ক্যামেরা বসিয়ে দেওয়া, এরপরে রাষ্ট্রপতি তার 70-80 বছর বয়সে সে যেন রেল লাইন দিয়ে জোরে জোরে দৌড়াতে পারে, তারপরে শেষে রাষ্ট্রপতি বাসায় বসে আছে, তার ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া যেতে পারে, তারপরে কার্পেটে আগুন ধরিয়ে দেওয়া গেল এবং হাফ প্যান্ট পরে রাষ্ট্রপতি সে সাংবাদিকদেরকে ডাকছে। এই বিশুদ্ধ এই ঘটনাগুলো আমরা বাড়িধারা বাসায় দেখেছি এই ঘটনাগুলো। তো সেক্ষেত্রে জনাব চুপ্পু সাহেবের বিরুদ্ধে যদি বিএনপি অ্যাকশন নেয়, তাকে যদি অ্যারেস্ট করে, তাকে যদি বিচার করে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। এর কারণ হলো এই কাজগুলো তারা ইতিপূর্বে করেছেন। তো সেই দিক থেকে চুপ্পু সাহেবের বিরুদ্ধে তার তো শত্রুর অভাব নাই। তার প্রথম শত্রু হলো জামাত এবং এনসিপি, এবং এটার অর্থনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে। প্রথম কারণটা হলো যে জামাতের সাথে এস আলমের একটা দাকুমার সম্পর্ক, আর তিনি এস আলমের অত্যন্ত ঘনিষ্ঠজন ব্যক্তি ছিলেন, এটা সবাই বলা বলি করেন। আর এস আলম এখানে মানে বিএনপি সরকারের অনেকের উপর প্রভাব বিস্তার করে, এটা জামাতের মানে একেবারে চক্ষুশূল। জনাব চুপ্পু ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করেছেন, কাজে ওই সময়টাতে তার ভুল ভ্রান্তি হতে পারে, তার কোনো কাজে ত্রুটি থাকতে পারে। এই জন্য জামাত সবসময়ই এই ইসলামী ব্যাংক এবং এস আলম রিলেশনের কারণে জনাব চুপ্পুকে রীতিমতো দৌড়ের উপর রাখবে। আর এই যে তাকে ওন করা বা তাকে প্রোটেক্ট করতে গিয়ে যে ঝামেলাটা বিএনপির হবে, সেই ঝামেলা নেওয়ার মতো অবস্থা এখন বিএনপির নাই। ফলে তাকে যদি আইনের হাতে তুলে দেওয়া হয়, বিচারের হাতে তুলে দেওয়া হয়, এবং তার বিনিময়ে যদি আপাত দৃষ্টিতে জামাতের বা এনসিপির যে মুখ এগুলো বন্ধ করা যায়, তাহলে বিএনপি যে কাজ করবে না সে কথা কিন্তু বলা যাচ্ছে না। ফলে কি হলো, এই জুলাই মাসে যারা শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় এবং অনেকটা নাটকীয়ভাবে, অনেকটা অ্যাডভান্সারাস ওয়েতে যেভাবে তিনি ক্ষমতা হারালেন, যেভাবে তিনি পদ পদবি হারালেন, ফলে তার যে পরবর্তী কোর্স অফ অ্যাকশন
সেই কোর্স অফ অ্যাকশনে সেফ এক্সিটের বিষয়টি 1%ও আশা করা যায় না। আর তিনি আব্দুল হামিদের মতো অন্যান্য লোকের মতো নিরাপদে থাকবেন তাও বলা যাচ্ছে না। আবার তার বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা হয়, তাহলে আইনি ব্যবস্থা হলেও বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় করা ঘটনা ঘটে যাবে। এর কারণ হলো তিনি যেই মুহূর্তে আইনের জিম্মায় চলে যাবেন, হি উইল বি ওয়েল প্রোটেক্টেড, এবং সেখানে বসে তার যে কোর্টেই বিচার হোক না কেন, তিনি যে ইস্যুগুলো তৈরি করেছেন গত 2 বছরে, তার কাছে যে ডকুমেন্টগুলো আছে, এবং এখানে যে সাংবিধানিক শূন্যতা থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগপত্র, ইউনূস সাহেবের যাকে বলা হয় ক্ষমতা গ্রহণ, তারপরে তারেক রহমান সাহেবের দেশে আসা, ইলেকশন হওয়া, এই সময়টিতে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ক, ক্যান্টনমেন্টের সাথে তার সম্পর্ক, 3 বাহিনীর সাথে তার সম্পর্ক, সব মিলিয়ে মানে নানা রকম যাকে বলা হয় অশনি সংকেতের যে তালাচাবি, সেই তালাচাবি এই জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছে আছে। ফলে রাগ দেখাতে পারেন, ক্রোধ দেখাতে পারেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে গেলে তার যে অব্যবহিত পরিণতি কি হবে, এটা নিঃসন্দেহে বিএনপি যারা কর্তা ব্যক্তি আছেন তারা খুব ভালো করে বোঝেন। তবু রাজনীতিতে শেষ বলে কথা নাই, এখানে অনেক কিছু জানার সত্ত্বেও অনেক ঘটনা ঘটে। নিয়তি এমন একটা জিনিস যেটা দেবতারাও কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। যেই গ্রিক পৌরাণিক কাহিনী কিংবা ভারতীয় কাহিনী, মানে যতগুলো আপনার পুরাণের কাহিনী রয়েছে, সেখানে দেখা গেছে যে অনেক বিষয় দেবতারা অনেক কিছু চেয়েছেন, দেবীরা অনেক কিছু চেয়েছে, কিন্তু এই পৃথিবীতে সেভাবে সব ঘটনা ঘটেনি। এই পৃথিবীর একটা নিয়তি আছে, এবং সেই নিয়তি অনুযায়ী এখন অনেক কিছু ঘটছে, এবং আগামীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের যে পদত্যাগ, এটা এখন সময়ের ব্যাপার। গত 2-3 দিন ধরে কানাঘুষা শোনা যাচ্ছিল, এবং আমি যতটুকু জানি এবং খুবই নির্ভরযোগ্য সূত্র থেকেই আমি জেনেছি যে 2-3 দিন সময় ম্যাক্সিমাম, এটা যে কোনো সময় উনি পদত্যাগ করতেছেন। এবং এই জন্যই পদত্যাগ করছেন। কেন করছেন? এই কারণটা কি? ওনার মেয়াদ তো শেষ হয়নি। উনি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন 2023 সালের 24 এপ্রিল। সেই হিসাবে 2028 সালের এপ্রিলে ওনার মেয়াদ শেষ হওয়ার কথা, আর এখন চলছে 2026 সালের জুলাই মাস। তাহলে ওনার কিন্তু আরও প্রায় 2 বছর মেয়াদ আছে, কিন্তু তার আগেই ওনার চলে যাওয়ার বিষয়টা এখন মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। দেখুন, রাষ্ট্রপতি কিভাবে চলে যান? রাষ্ট্রপতি একাধিকভাবে চলে যেতে পারেন, মেয়াদ শেষ হলে চলে যেতে পারেন, উনি নিজে থেকে পদত্যাগ করতে পারেন, ওনার যদি মৃত্যু হয় তাহলে চলে যেতে পারেন, এবং ওনাকে যদি অভিশংসন করা হয়, মানে রাষ্ট্রপতি তো নির্বাচিত হন সংসদ সদস্যদের দ্বারা। যদি সংসদ সদস্যরা চান যে ওনাকে আর রাষ্ট্রপতি থাকার ওনারা চান না, তাহলে ভোট দিয়ে ওনাকে করে দিতে পারেন। সেক্ষেত্রে নিয়মটা হলো যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক, মানে মিনিমাম 151 জন সংসদ সদস্য স্বাক্ষরযুক্ত একটা কাগজে ওনারা স্পিকারের কাছে বলবেন যে ওনারা রাষ্ট্রপতির অভিশংসন চান। তখন রাষ্ট্রপতি সেটা নিয়ে আলোচনা করবেন, কথাবার্তা হবে, রাষ্ট্রপতি তার প্রতিনিধিও পাঠাতে পারেন, তারপরে সেটা একটা ভোট হবে। সেই ভোটে যদি 2/3 সংসদ সদস্য চান যে রাষ্ট্রপতিকে ওনারা চান না, তাহলে রাষ্ট্রপতির অভিশংসন হয়ে যায়, ওনার পদ চলে যায়। আরেকটা পদ্ধতি আছে, যদি রাষ্ট্রপতি শারীরিকভাবে অক্ষম হন, যদি মানসিকভাবে ওরা অসুস্থতা ধরা পড়ে, এ সমস্ত কারণেও ওনাকে সরিয়ে দেওয়া যেতে পারে। তো শাহাবুদ্দিন সাহেব কীভাবে যাচ্ছেন? শাহাবুদ্দিন সাহেবকে অভিশংসন করা হবে এটা নিশ্চয়ই উনি চান না, আমি যতটুকু বুঝি চান না, এবং আমি এটাও বুঝি ওনার সঙ্গে সরকারের সম্পর্কটা একেবারে দা কুমড়ার মতো নয়। উনি আসলে নিজে থেকেই পদত্যাগ করতে চাচ্ছেন, পদত্যাগ হয়তো করবেন। উনি এর আগেও একবার বলেছিলেন যদি এই সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে না চায় তাহলে উনি থাকবেন না।
মানে এটাই স্বাভাবিক, কারণ উনি ঝগড়াঝাটি করে থাকতে চাচ্ছেন না, উনি মান সম্মান নিয়ে যেতে চাচ্ছেন। এখন যদি মান সম্মান নিয়ে উনি যেতে চান তাহলে তো কোনো সমস্যা নেই, উনি যেতেই পারেন, উনি নিজে থেকে পদত্যাগ করবেন, তারপর বিএনপি আরেকজনকে বানাবেন। আর যদি উনি পদত্যাগ না করেন, ধরা যাক বিএনপি চায় কিন্তু উনি পদত্যাগ করতে চাচ্ছেন না, তখন কি হবে? অভিশংসনের আয়োজন করা হবে, আরও কিছুদিন চলবে এবং একটা সম্পর্কটা তিক্ততার পর্যায়ে পৌঁছবে। সেটা হওয়াটা স্বাভাবিক না। সবচেয়ে ভালো হতো যদি বিএনপি তাদের এই প্রথম 5 বছর, মানে রাষ্ট্রপতির 5 বছর, মানে 2028-এর এপ্রিল পর্যন্ত এই রাষ্ট্রপতিকে রেখেই দিতেন। আমি পার্সোনালি মনে করি এই কারণে যে আসলে আমাদের রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নাই। যতটুকু ক্ষমতা আছে এই রাষ্ট্রপতি সেই ক্ষমতার কিছুই এই বিএনপি সরকারের বিরুদ্ধে প্রয়োগ করেন নাই। বিএনপি সরকার যা যা বলেছেন উনি তাই করেছেন। এমনকি জাতীয় সংসদের রাষ্ট্রপতি যে প্রথম ভাষণ, সেই ভাষণেও কিন্তু উনি বিএনপি যেভাবে চেয়েছেন সেভাবেই দিয়েছেন। এবং সেখানে তাকে যারা রাষ্ট্রপতি বানিয়েছিল, যে সংসদ, মানে শেখ হাসিনার সংসদ, সেই শেখ হাসিনার সমালোচনা কিন্তু ওখানে করেছেন। আজীবন আওয়ামী লীগ করা এই ভদ্রলোক, যদিও রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে তার কোনো দলীয় পরিচয় থাকে না, সে কারণে তারপরেও কিন্তু উনি এটা করেছেন। এটাকে আমি খুবই পজিটিভভাবেই দেখি, কারণ বিএনপির সাথে তার সম্পর্কের যে একটা পজিটিভ একটা চেহারা, এটা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সে কারণে আমার ধারণা ছিল যে বিএনপি ওনাকে রেখেই ওনার মেয়াদকালটা পূর্ণ করতে দিবেন। এতে বরং বিএনপির উদারতার একটা প্রমাণ আসত। বিএনপি যে আসলে একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায় সেটা এখানে প্রমাণিত হতো। বিদেশে অনেক উদাহরণ আছে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে ভারতে কংগ্রেসের সর্বশেষ রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। 2014 সালে যখন নাকি বিজেপি গভর্নমেন্ট আসে, তখনও কিন্তু প্রণব মুখার্জির মেয়াদ শেষ হয় নাই। প্রণব মুখার্জি বিজেপি আসার পরেও আরও 2-3 বছর উনি ছিলেন এবং উনি ওনার মেয়াদ পূর্ণ করেই গেছেন। ওনাকে চাইলে কি বিজেপি অপসারণ করতে পারতো না? পারতো। ওনাকে ওই যে চাপ দিত, প্রণব মুখার্জি নিজেও চলে যেতেন, কিন্তু তার কিছুই করেননি। বিজেপি ওনার সঙ্গেই সংসার করেছেন বলবো আর কি। এবং উনিও বিজেপিকে বিব্রত করার মতো তেমন কিছু করেননি, কারণ রাষ্ট্রপতির পদটা হয় সাধারণত অরাজনৈতিক। অরাজনৈতিক এই অর্থে তিনি যে দলই করুন না কেন, যেই মুহূর্তে উনি রাষ্ট্রপতি হবেন সেই মুহূর্তে উনি দলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে তারপরে এখানে আসবেন। এটাই নিয়ম, বাংলাদেশেও এটাই নিয়ম। তো সেই হিসাবে শাহাবুদ্দিন সাহেব একজন অরাজনৈতিক ব্যক্তি, কিন্তু আমরা দেখলাম যে বছর না পেরোতে, মানে 6 মাস পার না হতেই বিএনপি ওনাকে আর সহ্য করতে পারছেন না। কেন পাচ্ছেন না? যতটুকু আমি জেনেছি বিভিন্ন সোর্স থেকে, অনেকগুলি কারণ আছে। মূল যে কারণটা আমি মনে করি সেটা আমি একটু পরে বলছি, আমি ছোটো কারণগুলো আগে বলি। বিএনপির দলের মধ্যে ওনাকে নিয়ে আপত্তি উঠেছে, তারা আর চাচ্ছেন না যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসেবে কন্টিনিউ করুক, যে কারণে দলের যিনি মানে চেয়ারপারসন আছেন তিনিও দলের যারা সংখ্যাগরিষ্ঠ মতামত যেগুলো আছে সেই মতামতকে অনার করতে চাচ্ছেন। এটা একটা বিষয়। বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা যা অনেকে আশা করছেন তাদের মূল্যায়ন ঠিক মতো হয়নি, অনেকে ভাবছেন তাদেরকে রাষ্ট্রপতি করা যেতে পারে। বিএনপি তো অনেক দিন ধরে অনেকেই করছেন, তারাও তো একটা কিছু প্রতিদান চাইবেন। তো সেখান থেকেও রাষ্ট্রপতি পদের জন্য কিছু প্রার্থী আছেন, তারাও ভাবছেন যে এই রাষ্ট্রপতি থাকলে তো আমি আরও 2 বছর আমাদের কোনো চান্স নাই, ওই চান্সটাও ওনারা নিতে চাচ্ছেন। আরেকটা কথা যেটা শুনেছি সেটা হলো যে জামায়াতে ইসলামও নাকি এই রাষ্ট্রপতি কন্টিনিউ করুক এটা চায় না। এটা তো তারা অনেক আগের থেকে চায় না। জামাত, এনসিপি অনেক দিন ধরে তারা চায় না। এনসিপি তো রীতিমতো আন্দোলন বন্ধ করেছিল রাষ্ট্রপতিকে নামিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটা সম্ভব হয়নি বিএনপির কারণে। তো কোনো পলিটিক্যাল পার্টি ওনাকে রাষ্ট্রপতি হিসেবে থাকুক এটা চায় না, কেবল বিএনপি, বিশেষ করে তারেক রহমান চাইতেন বলে উনি এতদিন ছিলেন। এখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে উনি কী কারণ দেখিয়ে পদত্যাগ করবেন? যেহেতু শুনেছি যে উনি নিজের স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন। স্বাস্থ্যগত কারণটা কী হতে পারে? আপনারা মনে করতে পারবেন যে এ বছরের মে মাসের 9 তারিখে উনি লন্ডন গিয়েছিলেন ওনার চিকিৎসার জন্য। লন্ডনে যে লন্ডনের কেমব্রিজের রয়্যাল
প্যাপ ওয়ার্থ হাসপাতালে ওনার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে এবং সেখানে তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়েছে এবং ব্লক ধরার পর সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে, মানে স্টেন্ট বসানো হয়েছে। এটা কি চিকিৎসা তো ওনার হয়েছে হার্টের, কিন্তু এই হার্টের এই চিকিৎসার বাইরেও ওনার আরও কিছু রোগ আছে বলে আমি জানতে পেরেছি এবং ওনাদের মানে খুব ঘনিষ্ঠ কিছু লোকের কাছ থেকে আমি জেনেছি যে ওনার এই মুহূর্তে যে রোগটা নিয়ে উনি খুব বিব্রতকর অবস্থায় আছেন সেটা হলো অটোনমিক নিউরোপ্যাথি বলে এই রোগটাকে। এই অটোনমিক নিউরোপ্যাথি হলো মানে নিউরোলজিক্যাল একটা রোগ। ওনার শরীর মাঝে মাঝে খুব কাঁপতে থাকে এবং উনি মাঝে মাঝে অনেক অচেতনও হয়ে যান। এটা যে হয়ে যায় এটা আমি ওনার কাছ থেকেও জেনেছি একবার। কিছু কিছু সময় ডিমেনশিয়ার মতো প্রভাব ওনার পড়ে, অনেক কিছু ভুলে টুলে যান। তো এরকম একটা শারীরিক অবস্থাও কিন্তু ওনার আছে। এই শারীরিক অবস্থা নিয়ে উনি যে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তাও নয়। লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেটা তো হার্টের চিকিৎসা হয়েছে এবং সেই যাওয়া নিয়েও আমি যতটুকু শুনেছি সরকারি দলের মধ্যে এক ধরনের কানাঘুষা যে কেন এত টাকা খরচ করে লন্ডন যেতে হলো, অ্যাঞ্জিওপ্লাস্টি তো আমাদের দেশেও করা যায়। তো এটা নিয়ে উনি বিব্রত যে উনি রাষ্ট্রপতি হিসেবে গিয়েছেন, সেটা নিয়ে কানাঘুষা হচ্ছে, ওনার জন্য তো এটা বিব্রতকর। তো উনি চাচ্ছেন হয়তো, এমন যতটুকু শুনেছি যে উনি রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করার পর সপ্তাহখানেক দেশে থাকবেন, তারপরে চিকিৎসা বাইরে যাবেন, সিঙ্গাপুরে অথবা অন্য কোথাও যে চিকিৎসা করাবেন, এরকম কথাও শুনেছি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে হয়তো আর পাচ্ছি না। আমাদের জন্য উনি ছিলেন আমাদের দেশের 22তম রাষ্ট্রপতি, আমরা 23তম রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করব। কিভাবে হবে এইটুকু বলে শেষ করি আলোচনাটা। যেটা হবে, প্রথমত যেটা হতে পারে যে উনি চলে যাওয়ার পর আমাদের যিনি স্পিকার আছেন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন, উনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তারপর হয়তো একটা নির্বাচনের মাধ্যমে একজন স্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ করা হবে। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে তালিকায় যারা আছেন যে কাদেরকে করা হতে পারে, এবং খুব বিস্ময়কর হলো বেশ কয়েকজন পলিটিশিয়ানের পাশাপাশি একজন আমলার নাম শোনা যাচ্ছে। মানে আমি এতে খুবই হতাশ এবং বিস্মিত হয়েছি। এবং সে আমলায় এখনও উনি কিন্তু মন্ত্রী পরিষদ সচিব হিসেবে কাজ করছেন, ডক্টর নাসিমুল গনি। ওনার খুব একটা সুনাম আমি শুনিনি, রাজনৈতিকভাবে যে ওনার খুবই একটা সুনাম শোনা গেছে এটা আমি শুনিনি, বরং হিজবুত তাহরিরের সঙ্গে, নিষিদ্ধ সংগঠন, তার সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল বলে এক ধরনের কিন্তু আলোচনা আছে। তো তাকে শোনা যাচ্ছে উনি নাকি জামাতের পছন্দ অথবা উনি নাকি যুক্তরাষ্ট্রের পছন্দ, এই ধরনের কিছু কথা আকাশে বাতাসে শুনি আর কি। তো এটা যদি হয়, বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব নয়, এটা সব সম্ভবের দেশ। যদি এটা হয়, আমি মনে করি এটা বিএনপির জন্য হবে খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। কারণ বিএনপি এরই মধ্যে বেশ কিছু কাজ করেছেন, বিশেষ করে ওনার পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করাটা, এই ডক্টর খলিলকে, এটা নিয়ে কিন্তু বিএনপিকে এখন হয়তো কিছু টের পাচ্ছেন না। দেখবেন সামনের দিনগুলিতে এটা নিয়ে বড় একটা প্রশ্নের মুখে বিএনপিকে পড়তে হবে। আর যদি নাসিমুল গনিকে করা হয় রাষ্ট্রপতি, তো সেটা একটা ভয়ঙ্কর পরিণতি পাবে বলে আমার মনে হয়। আবার এমনও হতে পারে সরকার যদি মনে করে ভয়ঙ্কর পরিণতি হোক, আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, তাও হতে পারে তারা চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আমি জানি না তারা কী করবেন। কিন্তু যদি রাজনৈতিক ক্যারেক্টার হয়, সেক্ষেত্রে যাদের নাম শোনা যাচ্ছে বিএনপির সিনিয়র যারা লিডার আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে ডক্টর মোশাররফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, এদের নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে এই চারজনের মধ্যে কাকে করা হবে আমি জানি না ঠিক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এদের মধ্যে আমার কাছে মনে হয় যে যাকে বানালে সব দিক দিয়ে ভালো হতে পারে, মানে আমি, এটা আমার পার্সোনাল চয়েস, এটা মানতে হবে। আবার দেখলাম মাহবুব কামাল ভাই, আমাদের একজন সিনিয়র সাংবাদিক, উনি ডক্টর মাহবুবুল্লাহর নাম বলেছেন যে তাকে বানালো নাকি ভালো হবে। তো হতে পারে, যে কাউকে হতে পারে। তবে আমি মনে করি কোনো একটা রাজনীতিতে যারা প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন তাদের মাঝখান থেকে কাউকে না কাউকে বানালে সেটা হবে সবচেয়ে গ্রহণযোগ্য। এবং আমি নিজে পার্সোনালি মনে করি ডক্টর আব্দুল মঈন খান উনি সব দিক দিয়ে আমার মনে হয় যে এই পদের জন্য সবচেয়ে ফিট লোক হবেন। কারণ ভদ্রলোক উনি অত্যন্ত শিক্ষিত, মার্জিত, এবং তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আছে বলে আমি এখনও জানি না। মানে একজন নিষ্কলুষ টাইপের ক্যারেক্টার উনি। শারীরিক অবস্থা ওনার ভালো, শারীরিক অবস্থাটাও দেখতে হবে। খন্দকার মোশাররফ হোসেনের একটা শারীরিক অবস্থা খুবই খারাপ, যদিও যে নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থাও ভালো না। কাজেই আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যদি ডক্টর আব্দুল মঈন খানকে করা হয়, এটা তাদের নিয়ে আমি জাস্ট আমি একটা হাইপোথেটিক্যাল কথা বললাম আর কি। তবে এটা ঠিক আমরা খুব শিগগিরই হয়তো এই সপ্তাহের মধ্যেই
অথবা 1 মাসের মধ্যে আমরা একজন নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি, যিনি হবেন 23তম রাষ্ট্রপতি। এখন যে প্রসঙ্গটা বলে শেষ করব, যে কথাটা শুরুতে বলতে চেয়েছিলাম, যে শাহাবুদ্দিন সাহেবের বিদায়ের মূল কারণটা কি? ওরা কিন্তু বিএনপি 6 মাস সহ্য করলো, আর কেউ সহ্য করতে পারছে না। আমার যেটা মনে হয় সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আমি মত বিনিময় করতে চাই। সেটা হলো, আপনারা দেখেছেন কিছুদিন আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে উনি ডিসেম্বরে দেশে আসছেন। এখন উনি ডিসেম্বরের আগে দেশে আসছেন। এখন ডিসেম্বরের আগে মানে যে কোনো সময় উনি আসতে পারেন, অথবা আসার চেষ্টা করতে পারেন, অথবা আশা নিয়ে নানা ধরনের আলোচনা হতে পারে। এই যে আওয়ামী লীগের ফিরে আসা, ফিরে আসতে চাওয়া, আওয়ামী লীগ সভানেত্রী ফিরে আসতে চাওয়া, এটা নিয়ে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে। ভারতের ভূমিকা এখানে কি? ভারত হঠাৎ করে কেনই বা তাদের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রীকে আমাদের এখানে হাই কমিশনার এখানে পাঠালেন, মিস্টার দীনেশ ত্রিবেদীকে, সেটা নিয়েও এখানে আলোচনা হচ্ছে। এই সমস্ত আলোচনার মধ্যে যতদূর আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি, যে বিএনপি প্রেসিডেন্ট হিসেবে শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে আর ঝুঁকি নিতে চাচ্ছেন না। উনি মনে করছেন যে ওই আশার সঙ্গে উনি যদি প্রেসিডেন্ট হিসেবে যখন থাকেন, তখন এই ব্যাপারটা সব মিলিয়ে বিএনপির জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে কি শেখ হাসিনার সেই ঘোষণা, সেটাই শাহাবুদ্দিন সাহেবের বিদায়ের জন্য মূল কারণ হয়ে দাঁড়ালো? আমরা বলতে পারবো না, কারণ এগুলি কোনো প্রমাণ নেই। তবে আলোচনাটা কিন্তু এভাবে অগ্রসর হতে থাকে। শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দিতে বিএনপির জোরালো চেষ্টা। দর্শক, নেপথ্যে সরাসরি এস আলম এবং সালাউদ্দিন। এস আলম সালাউদ্দিন একই কথা, যাহা সালাউদ্দিন তাহাই এস আলম। দর্শক, যেই সময়ে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি একটা জনদাবিতে পরিণত হয়েছে, যেই সময়ে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম দুর্নীতির অভিযোগের সমস্ত ফাইলপত্র ওপেন হচ্ছে, দেশব্যাপী বিভিন্ন জায়গায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, সেই সময়ে শাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষা করতে এস আলমের আরেক কেশিয়ার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উঠে পড়ে লেগেছেন। আমরা নিন্দা জানাই, কাজ হবে না। দর্শক, সালাউদ্দিন আহমেদকে ধরতে হবে, এটাই দাবি। তবে এখানে বিএনপির মধ্যে বেশ কয়েকটা গ্রুপ, আইনমন্ত্রী চাচ্ছেন যে না, শাহাবুদ্দিন চুপ্পুকে ধরাশয়ী করা হোক, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী চাচ্ছেন যে না, তাকে সেফ এক্সিট দেওয়া হোক। বিএনপির ভিতরে যারা এস আলমের সুবিধাভোগী, তারা জোরালো ভাবে শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। তবে যে কথাটা আমি আরেকবার বলেছি, আবারও বলি, শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বিএনপির এ বিষয়ে একটা চুক্তি হয়েছে যে আমি পদত্যাগ করি, আপনাদেরকে সার্ভিস দিয়ে আপনারা যা বলবেন সেটা বলবো, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা সবকিছু বলবো, কিন্তু আমার মেয়াদ শেষ হলে বা পদত্যাগ করলে আমাকে বিদেশ যেতে দিতে হবে। কারণ দেশে থাকলে তিনি ধরাশয়ী হবেনি, অথবা রাস্তাঘাটও মার খেতে পারেন, বলা যায় না। তার জীবন 4 দেয়ালের মধ্যে থাকবে। এমনকি যেহেতু তিনি অসুস্থ, মারা গেলে তার সুন্দর জানাজাও জুটবে না। তো এই জন্য তিনি দেশে থাকতে চান না, এটা বিএনপির সাথে কমিটমেন্ট। কিন্তু এই ধরনের কমিটমেন্ট, রাজনৈতিক কমিটমেন্টের কোনো সাস্টেনেবিলিটি নেই। ক্ষমতায় আসলে ক্ষমতাসীনরা আগের কমিটমেন্টকে যেভাবে ব্যাখ্যা করবে ওইভাবেই হয়। যেহেতু বিএনপি ক্ষমতাসীন, পদত্যাগের ঘটনা ঘটে গেছে, এখন বিএনপি যা বলবে ওইটাই, এখানে ওই কমিটমেন্টের কোনো দাম নাই। বিএনপি চাইলে তাকে সেফ এক্সিট দিতেও পারে, নাও দিতে পারে। তো এই জন্য সালাউদ্দিন আহমেদরা যতই চেষ্টা করেন না কেন, আইনমন্ত্রী যেহেতু পজিটিভ, তার বিচারের কথা বলছেন, গুরুত্বের সাথে তদন্ত করার কথা বলছেন, এটা আইন মন্ত্রণালয়ের অধীনে। এবং যারা সরাসরি এস আলমের সুবিধাভোগী না, বিএনপিতে অনেকগুলো গ্রুপ আছে, লন্ডন গ্রুপ, এস আলম গ্রুপ, এবং জেল খাটার দেশের তেগি গ্রুপ, আবার সালাউদ্দিন গ্রুপ, রিজভী গ্রুপ, ফখরুল গ্রুপ, অনেক গ্রুপ আছে, বকুল গ্রুপ, রাকিবুল ইসলাম বকুল গ্রুপ, ভাইয়া গ্রুপ, আম্মা গ্রুপও এখন আছে। খালেদা জিয়া নাই, কিন্তু আম্মা গ্রুপ এখন আছে, একটু বয়স্ক যারা সিনিয়র তাদের। মাহাদি আমিনকে ঘিরে লন্ডন গ্রুপ, আর বাংলাদেশের যারা তেগি, যারা জেল খেটেছে, আন্দোলন করেছে, তাদের একটা গ্রুপ আছে। তো এই জন্যে সবাই কিন্তু এস আলমের সুবিধাভোগী গ্রুপ না। অতএব যারা তেগি গ্রুপ কিংবা অন্যান্য গ্রুপ, এরা কিন্তু চুপ্পুকে সেই এক্সিট দিতে চান না। সেই এক্সিট দিতে চান সরাসরি এস আলমের সুবিধাভোগী সালাউদ্দিন আহমেদ।
দেখেন কন্ট্রাডিকশনটা দেখেন বিএনপির মধ্যে। সরাসরি আইনমন্ত্রী বলেছেন যে অবশ্যই তার বিরুদ্ধে অভিযোগগুলো গুরুত্বের সাথে সরকার তদন্ত করছে এবং আমরা জনগণের দাবির প্রেক্ষিতে আমরা বিচারের মুখোমুখি করব যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়। এটা আইনমন্ত্রীর বক্তব্য। আর সেখানে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে না, সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার কিছু নেই, তার বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না, ফৌজদারি অভিযোগ দায়ের করার কোনো সুযোগ নেই। অথচ এটা সম্পূর্ণ অপব্যাখ্যা। সালাউদ্দিন আহমেদ কিভাবে তাকে বাঁচাতে চাইছে দেখেন, আর একটা কোরিলেশন দেখে, গোপন একটা সম্পর্ক দেখে। আইনমন্ত্রী বা অনেকেই বলছে, বিএনপির অনেকেই বলছে না তাকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু আমরা একটা খবর দেখলাম যেখানে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। এটা বাংলাদেশ ব্যাংকের সেই দাড়িওয়ালা মুখপাত্র বলেছেন। যদিও বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্রের কথায় বা তার কথার যে গুরুত্ব আছে এটা আমরা মনে করি না, কারণ তিনি কিন্তু বলেছেন যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করবে না, অমুক তমুক, এটা রাজনৈতিক আন্দোলনের কাছে নতি স্বীকার করবে না। কিন্তু শেষ পর্যন্ত চেয়ারম্যান কেন একদম পুরো পর্ষদকে সরিয়ে দিয়েছে, পদত্যাগ করিয়েছে বা ঘাট ধরে বের করে দিয়েছে। অতএব বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র যিনি সরাসরি এস আলমের দালাল, কারণ বাংলাদেশ ব্যাংকটা হচ্ছে এটা এস আলম নিয়ে নিয়েছে। কিভাবে? এস আলম যেহেতু নির্বাচনে বিএনপি হেল্প করেছে, আবার বিএনপির একটা অংশ এস আলমের দালাল, সেই সূত্র ধরে কিছু নিয়োগে তারা প্রভাব খাটিয়েছে, যেহেতু তাদের হিসাব নিকাশ ব্যাংকের সাথে। এই জন্য বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তিনি সরাসরি এস আলমের লোক। হু ডাজেন্ট নো, এটা প্রতিষ্ঠিত যে তিনি এস আলমের লোক, ঋণ খেলাপি এবং এস আলমের লোক। তো এস আলমের লোক যেখানে গভর্নর, তার মুখপাত্র তো এস আলমেরই হবে। এই এস আলমের মুখপাত্র এস আলমের গভর্নরের কথাই বলছেন যে না, তার আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে না, বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে না। কিন্তু আইনমন্ত্রী বলছেন যে না, সব অভিযোগ তদন্ত করবে গুরুত্বের সাথে। হিসাবটা দেখছেন, এস আলম ভার্সাস বিএনপিতে নন এস আলম কনফ্লিক্ট। আবার আইনমন্ত্রী বলছেন বিচার করা হবে, আবার সালাউদ্দিন আহমেদ বলছেন না, মামলা করার সুযোগ নেই, কোনো বিচার না। তাহলে কি দাঁড়ায়? এস আলমের লোকজন একদম ফিক্সড চিহ্নিত এস আলমের লোকজন তাকে বাঁচাতে চেষ্টা করছে, সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। আর যারা এস আলমের সুবিধাভোগী না, তারা বিচার চাচ্ছে। এই হচ্ছে হিসাব। আর এখন আইন স্পষ্ট, অবশ্যই রাষ্ট্রপতি পদত্যাগের পর বা তার মেয়াদ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগের বিচার করা যায়। এরশাদকে কি জেলে ঢুকায় নেই? এরশাদ কি সাবেক রাষ্ট্রপতি না? সালাউদ্দিন আহমেদের যে কথা যে ফৌজদারি মামলা করা যায় না, এটা যে ভুয়া, তার প্রমাণ তো এটা। এরশাদ তো ফৌজদারি মামলায় জেল খেটেছে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। তো দর্শক, এনসিপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসে। তবে এই বিষয়ে আপাতত সরকার আমলে নেওয়ার মতো কোনো উপাদান দেখেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেখবেন না তো, তিনি তো এস আলমের লোক, আর এস আলমের একজন আরেকজনকে বাঁচানোর চেষ্টা তো করবেনই। এখানে এস্টাবলিশড খবর যে পদত্যাগ করবেন, আর এর আগের পদত্যাগের আগের দিন সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে না, এগুলো গুঞ্জন তো গুঞ্জনই। আবার শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে, এটা এস্টাবলিশড, প্রমাণিত। আর এটা তো খুব সিম্পলি অনুমান করা যায়, যোগাযোগ করতেই পারেন। আর সালাউদ্দিন আহমেদ বলছে না, যোগাযোগের কোনো তথ্য নাই, ডেইলি স্টার প্রমাণ দিচ্ছে, আর সালাউদ্দিন আহমেদ বলছে তথ্য নাই। এর মানে তাকে যতভাবে বাঁচানো যায় সেই চেষ্টা এই এস আলমের সালাউদ্দিন আহমেদ করছেন। দর্শক, সালাউদ্দিন আহমেদ বলেন এখন যারা তার মানে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের এটা অধিকার আছে। আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময় কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী পক্ষ থেকে এনসিপি এবং অন্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে। আচ্ছা, এই শাহাবুদ্দিন চুপ্পু যে ভয়াবহ অপরাধী, এটা বুঝতে কি মানে বড় কিছু হওয়া লাগে বা অনেক তথ্য প্রমাণ লাগে? হাসিনা কেন তাকে রাষ্ট্রপতি বানালো? ইটস ভেরি সিম্পল টু রিয়েলাইজ, ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। আর সেখানে অভিযোগ থাকতে পারে, মানে এমন যে একদম দুধের ধোয়া, মনে হয় যেন বিএনপির লোকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে, তখন বলছে না এরকম দু একটা অভিযোগ তো যে কারো বিরুদ্ধে থাকতে পারে। এই যে হাসিনার পাশাটা, এটা ভুলে গেছেন। মানে এস আলম প্রেমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এতটা গদগদ যে তার কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলেছেন, তিনি খেই হারিয়ে ফেলেছেন যে না, এস আলমের লোককে রক্ষা করতেই হবে। না, এই ক্ষেত্রে জামাত এনসিপি যদি আর একটু সোচ্চার হয়, যেহেতু বিএনপিরই একটা অংশ এস আলমের বিচার চাচ্ছে, এই এস আলমেরও বিচার চাচ্ছে এবং এই এস আলমের দালাল চুপ্পুরও বিচার চাচ্ছে,
আমার মনে হয় চুপ্পু সেফ এক্সিট পাবে না, বাঁচতে পারবে না। এনসিপি আপনার বিচার দাবি করছে, আপনি কি বলবেন? এরকম প্রশ্নের উত্তরে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একেবারে উড়িয়ে দিয়েছিলেন, আরে দূর এগুলো বাদ দেন, এগুলো পাত্তাই দিই না। সেই উড়িয়ে দেওয়ার পরের দিনই আমরা দেখলাম যে খবর শুরু হলো, খবর আসলো, এবং এটা একেবারে ডেফিনিট খবর। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে যে অভিযোগগুলো, আওয়ামী লীগের আমলে ইসলামী ব্যাংক দখল করেছে, এস আলম গ্রুপ, শেয়ার কেলেঙ্কারি হয়েছে, এরকম নানা অভিযোগ তো এখন শোনা যাচ্ছে। সেই ইসলামী ব্যাংকের মামলায় শাহাবুদ্দিন চুপ্পু ফেঁসে যাচ্ছেন অথবা তাকে ফাঁসানো হচ্ছে। ইসলামী ব্যাংক সংক্রান্ত একটা পুরাতন মামলা 2025 সালে যে মামলাটা হয়েছিল, সেই মামলায় এবার তদন্ত প্রতিবেদন যেটা আসছে সেখানে শাহাবুদ্দিন চুপ্পু ফেঁসে যাচ্ছেন, অথবা এই মামলাটাকেই মানে বেছে নেওয়া হয়েছে তাকে এক ধরনের শায়েস্তা করা কিংবা কারাগারে প্রেরণ করার পদ্ধতি হিসেবে। কিন্তু এই কর্মটা কি সরকার করেছে? আমার মনে হয় যে 2025 সালে যে মামলা এবং যে মুভমেন্ট, সেটার সঙ্গে বিএনপির তো কোনো যোগাযোগ ছিল না। সুতরাং এই ব্যাপারটাকে বিএনপি কিভাবে হ্যান্ডেল করবে, বিএনপি কিভাবে মোকাবেলা করবে, সরকার পক্ষ হিসেবে বিএনপি এটাকে কিভাবে দেখবে, এই প্রশ্নগুলো সামনে এসেছে এবং আইনমন্ত্রীও এই ব্যাপারে কথা বলেছেন। সত্যি কি শাহাবুদ্দিন চুপ্পু এবার মামলায় ফেঁসে যাচ্ছেন এবং তাকে কারাগারে যেতে হচ্ছে? রাষ্ট্রপতি যিনি ছিলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতির কিছু ব্যাপারে কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। ইচ্ছা করলেই তাকে আইনি মার প্যাচে যে কোনো কিছুতে ফাঁসানো যায় না। রাষ্ট্রপতির মানে কর্মকালে তিনি যে কর্মকাণ্ড করেছেন তার জন্য কোনো আদালতে মামলা, অভিযোগ, আদালতের সমন এগুলো ঘটানো যায় না। রাষ্ট্রপতি থাকাকালীন তো করাই যায় না, রাষ্ট্রপতির থাকা অবস্থায় যে কর্মকাণ্ড সেগুলোরও আইনি চ্যালেঞ্জ করা যায় না, এরকমটাই আইন বলে। কিন্তু তাহলে এটাকে কিভাবে দেখা যাবে? এটার সঙ্গে কি রাষ্ট্রপতি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক আছে? আমার মনে হয় যে সেখানেই আইনের খেলাটা খেলা হবে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিভাবে ফেঁসে যাচ্ছেন, কিংবা তাকে ইউনুসীয় যুগে যে মামলাটা করা হয়েছিল সেই মামলায় মেটিকুলাস ডিজাইনে সাক্ষাৎকার মানে টেলিফোন কথোপকথনে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানিয়েছেন 10-12 দিনের মধ্যে তিনি বিদেশে যাবেন। কিন্তু এদিকে আদালত পাড়া থেকে খবর আসছে যে তার বিরুদ্ধে যে মামলা, তাকে একটা মামলার আসামি করা হয়েছিল, যেটার তদন্ত কাজ শুরু হয়েছিল এবং সেই তদন্তের প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে দোষী সাব্যস্ত হয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু এবং এটার শুনানি আগামী বুধবারে অনুষ্ঠিত হবে। তাহলে কি সত্যি তিনি ফেঁসে যাচ্ছেন? চলুন গণমাধ্যম কি বলছে সেই শিরোনাম আমরা দেখে নিই। মানবজমিন এটা নিয়ে একটা বড় নিউজ করেছে। বুধবার হাইকোর্টে মামলার শুনানি, ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারি, বিএফআইইউ এর তদন্তে শাহাবুদ্দিন সহ 21 জনের সংশ্লিষ্টতার প্রমাণ। এখানে এস আলম গ্রুপের সাইফুল আলম তিনিও তিনি তো রয়েছেনই, তার সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পু রয়েছেন, কারণ রাষ্ট্রপতি হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি এই গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট থেকে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন এবং সেই পদ থেকে পদত্যাগ করে কিন্তু রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। বলা হচ্ছে দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণ, দখল, শেয়ার কেলেঙ্কারি, জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সহ 21 জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের এই তদন্ত গ্রুপ কিংবা সংস্থা। এই অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ মোট 21 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল 2024 সালের অক্টোবরে, যখন প্রফেসর ইউনুস কেবলমাত্র ক্ষমতা নিয়েছেন এবং ক্ষমতার দুর্দান্ত দাপটের পেছনে কাদের একটা বড় ইন্ধন ছিল, কারা মূলত ইউনুস সরকারকে ঘিরে ধরেছিল সেটা বোঝাই যায়। এবং ইসলামী ব্যাংক যেহেতু ব্যাপারটা, সেহেতু আরও স্পষ্ট হওয়া যায় যে ব্যাপারটা এত তড়িঘড়ি কিভাবে হয়েছে।
ওই মামলার তদন্ত চেয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল। রিটের শুনানি নিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী দীর্ঘ তদন্ত শেষে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ উচ্চ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সহ আসামিদের সংশ্লিষ্টতার বিষয় উল্লেখ করা হয়। প্রতিবেদনের উপরে বুধবার হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। যদিও বাংলাদেশে এই যে তদন্ত কমিটি, তদন্ত সংস্থা, এই তদন্ত কমিটির প্রতিবেদন, রিপোর্ট, এগুলো যে প্রায় বেশিরভাগ সময়ই রাজনৈতিকভাবে বায়াসড হয়, সেই উদাহরণ আমরা দেখেছি। কিন্তু এই ক্ষেত্রে এস আলম গ্রুপের ব্যাপারে অবশ্য পজিটিভ কিছু বলার উপায় নেই, কারণ এস আলম গ্রুপ শেখ হাসিনার আমলে যা করেছে বাংলাদেশে কিংবা করতে চেয়েছে, সেটা মানে সীমার মানে কি বলবো যে সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে আসলে চলে গেছে। এই কাজটা মানে আওয়ামী লীগ যেটা করতে দিয়েছে তাদেরকে, সেটা ভয়ঙ্কর ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। এখানে বলা হয়েছে যে মানবজমিনের হাতে এই প্রতিবেদনের কপি এসেছে বলে মানবজমিন দাবি করছে। এতে 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানের অনুসন্ধানে অন্য আসামিদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তার সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে এবং বিদেশি একটা ফরেনসিক প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাইয়ের কথাও বলা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক একটা ফরেনসিক কোম্পানির মাধ্যমে এই প্রতিবেদন নাকি যাচাই করা হয়েছে, এরকম দাবি করা হয়েছে। আদালতে দাখিল করা 42 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ভূমিকা ছিল বলে উল্লেখ করা হয়েছে। এখানে তদন্ত সংশ্লিষ্ট তথ্যে বলা হয়েছে 2017 সালে সরকারের প্রত্যক্ষ মদদে এস আলম গ্রুপ ব্যাংক কোম্পানি আইনের বিভিন্ন বিধান লঙ্ঘন করে ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ার নিয়ন্ত্রণে নেয়। এখানে বলা হচ্ছে নিয়ন্ত্রণে নেয়, কিনে নেয় বলা হচ্ছে না। ওই সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়। পরে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার সময়, প্রেসিডেন্ট হিসেবে মানে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার আগে এই পদ থেকে তিনি ইস্তফা দিয়েই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। যেহেতু ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মানে ওই এস আলম গ্রুপেরই ভাইস ভার্সা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে তিনি এখানে এসেছেন, সেহেতু তাকে দোষ দেওয়া হচ্ছে এবং তার সংশ্লিষ্টতা বলা হচ্ছে যে এই শেয়ার কেলেঙ্কারি, দখল, এটা ওটা, নানা কর্মকাণ্ড, এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জড়িত রয়েছেন, এই অভিযোগ করা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত, সেই তদন্তে এরকমটাই বলা হয়েছে। এখন প্রশ্ন জাগতেই পারে যে বাংলাদেশ ব্যাংকের এই তদন্ত সেটা কি প্রফেসর ইউনূস সরকারের মানে দ্বারা প্রভাবিত হয়নি, নাকি নিরপেক্ষভাবে তারা করেছে? সেটা একটা বড় প্রশ্ন, কারণ প্রফেসর ইউনূসের আমলে আদালত, পুলিশ, বিভিন্ন ক্ষেত্র এমনভাবে প্রভাবিত করা হয়েছে এবং এমনভাবে সেগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মানে কি বলবো উপায় হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই দৃশ্য আমরা দেখেছি। শেখ হাসিনার আমলেও এগুলো হয়েছে, কিন্তু শেখ হাসিনার আমলে হয়েছে বলেই তো শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। শেখ হাসিনার পতনের পরে আমরা ভালো কিছু উদাহরণ দেখতে চেয়েছিলাম, কিন্তু ভালোর পরিবর্তে শেখ হাসিনার চাইতে আরও খারাপ উদাহরণ তৈরি করে প্রতিহিংসার বীজ বপন করেছেন এই দেশে ডক্টর ইউনূস। সুতরাং এই যে প্রতিবেদন এবং এই তদন্ত, এটা যে রাজনৈতিক বায়াসড না, সেই গ্যারেন্টিটা কোথায়, সেই প্রশ্ন আসতেই পারে। আবার সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে রাষ্ট্রপতি থাকাকালীন জুলাই আন্দোলনকে সমর্থন দেয়া, কোনো ধরনের কোনো কিছু না করা, এই যে অযথা অভিযোগগুলো বলা হচ্ছে, একজন রাষ্ট্রপতির দায়িত্ব কি? একজন রাষ্ট্রপতি ওই সময় কি করতো? উনি কি মাঠে নেমে এসে জুলাই আন্দোলনের মানে নাহিদের সামনে দাঁড়িয়ে বলতো যে ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, সেই স্লোগান দিতেন? একজন রাষ্ট্রপতির কাজ কি সেটা? নাকি একজন রাষ্ট্রপতির মানে সাংবিধানিক ক্ষমতা এতটাই সীমাবদ্ধ যে তার আসলে কিছুই করার নেই, তিনি আসলে পুতুল চরিত্র, কিন্তু তারপরেও তিনি তার দৃঢ়তার কারণে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি, তার অধীনে এই নাহিদরা গিয়ে শপথ নিলেন, শপথ নিয়ে তাকে বৈধতা দিলেন এবং বিএনপিও তাদের সরকার গঠনের পরে 5 মাস তাকে দায়িত্বে রেখে দিলেন। এই ব্যাপারগুলো তো বলে যে এক ধরনের বৈধতা তাকে দেয়াই হয়েছে। তো বৈধতা দেওয়ার পরে আবার তার ওই সময়ের জুলাই আন্দোলনের সময়ের কোনো ইস্যু নিয়ে তাকে দোষারোপ করার কোনো ওয়ে নাই। আসলে যখন ওয়েটা নাই,
তখন ইসলামী ব্যাংকের এই ওয়েতে মানে একটু মজা দেখানোর ব্যাপার ঘটবে কি না এই প্রসঙ্গ আসতেই পারে। এই প্রসঙ্গ যখন আসছে তখন প্রশ্ন করা হয়েছিল আইনমন্ত্রীকে। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আইনে যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন দেখা যাবে, এখনই ব্যাখ্যা দেয়া যাচ্ছে না, এখনই এই ব্যাপারে বলার সময় হয়নি। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের জন্য আইনে কিছু সুরক্ষা রয়েছে, বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে ইসলামী ব্যাংকে আইনি সহায়তা দানকারী আইনজীবী ব্যারিস্টার কায়ুম তিনি বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার সংক্রান্ত মামলার শুনানি বর্তমানে হাইকোর্টে চলমান রয়েছে। আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আইনমন্ত্রী কিন্তু কৌশলে কথা বলেছেন যে প্রেসিডেন্টের ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে, সুতরাং যখন আইনের ব্যাখ্যা প্রয়োজন হবে তখন এই ব্যাপারে কথা বলা যেতে পারে। আইনমন্ত্রীর এই বক্তব্যে মনে হয় না যে এই মামলা এবং এই তদন্ত এর পেছনে বিএনপি সরকারের কোনো প্রভাব আছে। তাহলে বিএনপি সরকারের প্রভাব না থাকলে কাদের প্রভাব আছে সেটা খুব সহজেই বোঝা যায়। সেই ক্ষেত্রে বিএনপি কি ওইভাবে সাপোর্ট দিয়ে এটাকে এগোতে দেবে, নাকি সরকারের পক্ষ থেকে সাংবিধানিকভাবে যেটা করা উচিত সেটাই করবে? যদিও সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক অভিযোগ বাজারে শোনা যাচ্ছে। তিনি যখন দুদকে চাকরি করতেন তখন তার মানে অনেক দুর্নীতির অভিযোগ এখন তোলা হচ্ছে। তিনি নাকি বিদেশে সাম্রাজ্য গড়েছেন এরকম অভিযোগ তোলা হচ্ছে। যে অভিযোগগুলো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা, যেটা 23 সালে তিনি রাষ্ট্রপতি হলেন, এই 26 সাল পর্যন্ত তার যে রাষ্ট্রপতির সময়, এই সময়ের কর্মকাণ্ড নিয়ে আসলে তো কিছু বলার নেই। এর বাইরে, এই সময়ের বাইরে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে হয়তো ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে অভিযুক্ত করার ব্যাপার থাকতেই পারে। তবুও সেটা সাংবিধানিক আইনি অনেক জটিলতার ব্যাপার, যেহেতু তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার পরেও কিন্তু আজীবন তিনি অনেক কিছু সুবিধা ভোগ করার অধিকার রাখেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এইভাবেই কি শাহাবুদ্দিন চুপ্পুকে ফাঁসিয়ে দেয়া, যিনি কিনা বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে 10-12 দিনের মধ্যে তিনি বিদেশে যাবেন, সেই পথটাও আটকে দেওয়ার এক ধরনের উপায় তৈরি? ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু বাংলাদেশ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি জানিয়েছেন তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ এবং অসুস্থর কারণে তিনি পদত্যাগ করেছেন। আসলে কি সত্যি তিনি অসুস্থ, নাকি এর পিছনে রয়েছে কোনো রহস্যময় ঘটনা? বন্ধুরা, এইবার এই বিষয় নিয়ে আপনারা যে বিশ্লেষণটি শুনলেন, দেখলেন, তা নিয়ে আপনাদের নিজস্ব মতামত কি, আপনাদের কনফিডেন্স কি, তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।